রাতের অন্ধকার কাটিয়ে যেমন ভোরের আলো নতুন দিনের বার্তা নিয়ে আসে, তেমনি আলো আর আনন্দের স্রোতে আরেকবার ভাসিয়ে দিতে আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে দুর্গাপুজো। নমস্কার, আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়, আর আপনারা শুনছেন 221 বি হ্যারিসন রোড। আজ দেবীপক্ষের সূচনার প্রাক মুহূর্তে আমরা শুনব শুভ ও অশুভ শক্তির এক লড়াইয়ের গল্প। মা দুর্গা যেরকম প্রত্যেক বছর মহিষাসুরকে বধ করে চলেছেন, তেমনি এই লড়াই চিরন্তন হয়ে চলেছে আমাদের চারপাশে এবং আমাদের ভেতরে। আজ আমরা শুনব অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মাঝরাতের ভ্যানওয়ালা। গল্প পাঠে প্রত্যয়, বাবুলের চরিত্রে আমি সুমিতেন্দ্র, বাবুলের বউয়ের চরিত্রে অনন্যা, জনৈক মহিলা ও বাবুলের মায়ের ভূমিকায় বর্ণালী, মহিলা ও প্রেতাত্মার ভূমিকায় মধুপর্ণা। তাহলে সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সন্ধ্যা থেকেই ঝড় উঠেছিল, তারপর মুষলধারে বৃষ্টি পড়ে সবে শান্ত হয়েছে এই পরিবেশ। বাবুল এই ফাঁকেই বেরিয়ে পড়তে চাইছে দেখে ওর স্ত্রী ওকে বাধা দিয়ে বলল, হ্যাঁ গো, এত রাত করে যাও কেন? এই তো সবে ঝড় বৃষ্টি শেষ হলো, এখনো আকাশের অবস্থা খুব একটা ভালো নয় কো। যখন তখন বৃষ্টি নামতে পারে। আজ কি তোমায় যেতেই হবে? হ্যাঁ। বাবুল একজন সাধারণ ভ্যান চালক, বয়স 27, রোগা পাতলা গড়ন। সবে সবে বিয়ে হয়েছে তার। স্ত্রী সামান্য মুখরা হলেও বাবুলকে সে চোখে হারায়। স্ত্রীর কথা শুনে সে হেসে বলল, আরে বাবা, বৃষ্টি হবে বলেই তো বের হচ্ছি। এই সময় স্টেশন থেকে অনেকেই এই গ্রামের দিকে আসতে চায়, তার জন্য তাদের থেকে খানিকটা বেশি টাকাও আদায় করা যায় আর কি, বুঝলে না? আরে তুমি তো জানোই সামনে পুজো আসছে, সব লোক এখন দলে দলে শহরে চলে যাচ্ছে। বুঝতেই পারছি পুজোর কদিন আমার রোজগার ভালো হবে না, তাই এই সুযোগখানা হাতছাড়া করা উচিত লাগে না, বুঝলে? বাবুলের কথা শুনেও তার স্ত্রী তাকে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, আমার মনে কেমন যেন কু ডাকছে, বলি আজ তুমি যেও না। এমন সময় বাবুলের মা ভিতর থেকে চিৎকার করে বলে উঠলেন, না রে বাবা, ওর কথা একদম শুনিস না। তুই যা, তোর বাবাও তো কত রাতে এরকম ভ্যান নিয়ে বেরিয়ে পড়তো। কোথায়? আমি তো কোনোদিনও বাধা দিইনি। তা হ্যাঁ রে মুখ পুরি, খুব পিরিত না তোর? আমি নিজের ছেলেকে বাধা দিচ্ছি না, আর তুই ওকে আটকাচ্ছিস? ছোট লোক মেয়ে কোথাকার। ও না গেলে আমরা গিলবোটা কি করে? সামনে পুজো আসছে, সবার জন্য কাপড় কেনার টাকা কি তোর বাপ দিয়ে যাবে? কি মরতে যে ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলুম। হ্যাঁ রে, এটা তুই মর না রে। ছেলেটার আমার আবার বিয়ে দি, ঘরে একটা লক্ষ্মীমন্ত বউ আসুক। বাবুলের স্ত্রী এমনিতেই চিন্তিত ছিল, তার ওপর শাশুড়ির এই কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল, মা, এই তো বৈশাখে এত খরচ করে ছেলের বিয়ে দিলেন, আবার একবার বিয়ে দিতে পারবেন তো? তার চেয়ে বরং আমি বলি কি, এই বয়সে আপনি চটপট ঠাকুরের মুখ দেখে ফেলুন। বিয়ের খরচের থেকে শ্রাদ্ধের খরচ অনেক কম। আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। দেখলি খোকা, দেখলি তোর সামনে তোর মায়ের কেমন মৃত্যু কামনা করছে। হ্যাঁ রে খোকা, তুই কিছু বলবি না? বাবুল মনে মনে ভাবল, এই শুরু হলো বলে। এখনই না পালালে এই শাশুড়ি বউয়ের ঝামেলায় তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সে ঘরের বাইরে এসে ভ্যান বের করে বলল, এখন বেরোতে হবে মা, এসে সব বলবো। চললাম আমি গিন্নি। হায় হায়,
কেমন মেনে মুখো ছেলে রে আমার, বউয়ের আঁচল মুখে নিয়ে থাক বসে। ততক্ষণে ধীরে ধীরে ভ্যান নিয়ে এগিয়ে চলেছে বাবুল। মায়ের কণ্ঠ আবছা হয়ে এলো আস্তে আস্তে। পশ্চিম দিগন্তে লাল আভা ছড়িয়ে রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। দূরের ক্ষেত জুড়ে সারি সারি কাশফুল হাওয়ার দোলায় এদিক ওদিক হেলে দুলে নেচে উঠছে। অনেকক্ষণ ধরে স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে বাবুল। ও ছাড়া আর একজন ভ্যানওয়ালাও নেই। পরপর দুটো ট্রেন এসে থেমেছে, অথচ যাত্রী একজনও নামেনি। স্টেশনের কাছে বাজার বন্ধ, চায়ের গুমটিও বন্ধ। বাবুল কাকে নিয়ে যাবে গ্রামে? যে জিনিস ভেবে এসেছিল সেসব কিছুই পূরণ হলো না। না, গিন্নির কথা শুনে বাড়িতে থাকলেই বুঝি ভালো হতো। রাত তখন 10:30। গা ছমছমে নীরবতা ঘিরে রেখেছে স্টেশনের চতুর্দিক। এমন সময় আচমকা গর্জে উঠল এক দানবীয় বজ্রপাত। কেঁপে উঠল বাবুলের পায়ের তলার মাটি। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপরেই আকাশ ফেটে পড়ল। প্রথমে কয়েক ফোঁটা ভারী বৃষ্টির শব্দ, তারপর আরও এক বীভৎস গর্জন সহকারে নেমে এলো অজস্র জলধারা। সারি সারি বন্ধ দোকানের মধ্যে একটি দোকানের টিনের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালো বাবুল। টিনের চালের ওপর বিশ্রী শব্দে পড়তে লাগলো বৃষ্টি, যেন কেউ লোহার পাত পিটিয়ে চলেছে। আশেপাশের লম্বা লম্বা গাছগুলো পাগলের মতো মাথা নাড়িয়ে চলেছে। পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে বাবুলের ভ্যানের ওপর। এমন সময় নিস্তব্ধতা ভেদ করে ভেসে এলো একজনের কণ্ঠস্বর। ভাই, ও ভাই, একটু ফুলতুলির পুকুর অবধি ছেড়ে দেবে? দেরি হয়ে গেছে গো খুব, ভাড়া যা বলবে তাই দেব। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে পাশে তাকালো বাবুল। সাদা থান, মাথায় ঘোমটা দেওয়া মেয়ে মানুষ। কখন এলো এই মহিলা? বাবুল কি এতটাই ব্যস্ত ছিল যে মহিলার আগমনের ব্যাপারটা তখন খেয়াল করেনি? বাবুল বলল, এত রাতে ফুলতলি পুকুরে যাবেন দিদি? ওখানে রাস্তাটা তো একেবারে শুনশান। আমার বাড়ি বাড়ি ওই যে ওইদিকে। ভাই আর দেরি করো না, তাড়াতাড়ি না গেলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। বাবুল সাধারণত ওইদিকে ভ্যান নিয়ে যায় না, ওইদিকে লোকালয় কম, তাই ফিরতি প্যাসেঞ্জার চট করে পাওয়া যায় না। এছাড়া বর্ষাকালে ফুলতুলির পুকুর পাড়ে চলাফেরা করা বেশ বিপজ্জনক। লোকে বলে ওখানে নাকি প্রচুর সাপখোপের বাস আছে। মহিলার আবদারে বাবুল একটু অস্বস্তি বোধ করল। এত রাতে মহিলাকে না বলতেও খারাপ লাগছে বাবুলের। এমন সময় মহিলা করুণভাবে বলে উঠল, তোমার পায়ে পড়ি ভাই, আমায় ফেলে দিও না। আমি গতকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি একজন ঠিক মানুষের অপেক্ষায়। তাকে না নিয়ে আমি এখান থেকে যেতে পারছি না গো। একবার ওই দিকে না ফিরলে হয়তো আমি এই জায়গা ছেড়ে কোনো দিনও যেতে পারবো না। গতকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, ঠিক মানুষের অপেক্ষায় মানে? ও অত শত বলার সময় নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সব বলছি।
তুই ভ্যান চালাতে শুরু করো, আমি না হয় যেতে যেতে বলছি। বৃষ্টি এক নাগাড়ে পড়ে চলেছে। গ্রামে তো বাবুলকেও ফিরতে হবে, আর কোনো যাত্রী আশাও করা যায় না। সুতরাং বাবুল রাজি হয়ে গেল। ভ্যানে সেই আগন্তুক মহিলাকে বসিয়ে সে ভ্যান চালাতে লাগলো ধীরে ধীরে। বৃষ্টিতে আবছা হয়ে আসা অন্ধকার পথটা দিয়ে ভ্যানটা চলতে লাগলো। কিন্তু খানিকক্ষণ চালাবার পর বাবুলের মনে হলো তার শরীরটা হঠাৎই ভারী হয়ে উঠেছে। শীতল বাতাসে তার সর্বাঙ্গ যেন শিউরে উঠছে বারবার। ভ্যান চালাতে চালাতে সে ক্রমাগত পিছনে ফিরে মহিলাকে দেখছে। একা মেয়ে মানুষ, গ্রামের অন্ধকার পথে এত রাতে কি বা করছিল? আর সে কেনই বা বলল গতকাল থেকে সে পথে পথে ঘুরছে? ঠিক লোককে না নিয়ে সে কোথাও যেতে পারছে না। মহিলাকে এই প্রশ্নটা করবে করবে ভেবেও বাবুল করতে পারছে না। মহিলাও ঘুমটায় মুখ আড়াল করে ভ্যানে জুবুথুবু হয়ে বসে আছে। বাবুলের গায়ে একটা রেইনকোট ছিল বটে, কিন্তু মহিলাটির শরীরে ওই সাদা থান ছাড়া আর কিছুই ছিল না। খারাপ লাগলেও কিছু করার নেই। বাবুলের কাছে একটা ছাতাও ছিল না যে তাকে দেবে। চারদিক ভাসিয়ে দেওয়া মুষলধারে বৃষ্টির এক নাগাড় শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। মহিলা এবারে নিজে থেকেই বলল, তুমি না থাকলে যে কি হতো, একা একা কিছুতেই যেতে পারছিলাম না। এই সুযোগ মনের প্রশ্ন মহিলার সামনে ঠেলে দিল বাবুল। আপনি কি গতকাল থেকেই বাড়ির বাইরে আছেন নাকি? মহিলা কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর উত্তর দিল, হ্যাঁ গো, কাল রাত থেকে আজ অবধি গোটা একটা দিন বাড়ির বাইরেই ছিলাম। না ফিরতে পারছি, না কোথাও যেতে পারছি। কেন? উপযুক্ত তো কাউকেই পাচ্ছিলাম না, যাকে পাকড়াও করে একটু ফুলতুলির পুকুর অবধি নিয়ে যাওয়া যায়। একা গিয়ে যে আর লাভ নেই ভাই। পাকড়াও করে? এ কেমন কথা? বাবুল গলা ঝেড়ে নিয়ে বলল, কিন্তু আর প্রশ্ন করো না ভাই, সব প্রশ্নের উত্তর তো আর দিতে পারবো না। দিতে পারবেন না কেন? তাহলে তুমি পালিয়ে যাবে ভাই? না না, পালিয়ে যেতে হলে আপনাকে এদিকে নিয়ে আসতোই না। সত্যি বলছো? ভয় পাবে না তো? আগে না, এই সারাক্ষণ সাপে নেউলের খেলা দেখলে কি আর সাপে নেউলে ভয় পায় কেউ? মানে বাড়িতে সবসময় মা বউয়ের সাথে থাকি তো আর কি। আসলে ওখানে আর আমার একা গিয়ে কোনো লাভ নেই। আরও একজনকে দরকার ছিল আমার, শক্ত সমর্থ একজন মানুষ। মহিলার কথাগুলো বাবুলের ভালো লাগলো না। কেন? দরজা টরজা ভাঙতে হবে নাকি আবার? অনেকটা তাই। ভাঙতে হবে না, তবে কিছু একটা করতেই হবে। চুপ করলো মহিলা। বাবুলও চুপ করে ভ্যান চালিয়ে গেল। বৃষ্টি এখনো এক নাগাড়ে পড়ছে। মাঝে মাঝে মেঘের চাপা গর্জনও ভেসে আসছে। বাবুল আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরতে পারলে বাঁচি। ততক্ষণ যেন বৃষ্টিটা এর থেকে বেশি জোরে না পড়ে বাবা। মহিলা এবারে একটা একদম ভিন্ন প্রশ্ন করল, তুমি ওই দিকটায় কোনোদিনও যাওনি তাই না? কোনোদিনও যাইনি তা নয়, এক দুবার গিয়েছিলাম বটে, কিন্তু অনেক দিন আর যাওয়া হয় না। ওইদিকে আর কয়টাই বা মানুষ থাকে, সবারই না পেলে কি করে যাব বলেন তো? ঠিকই বলেছ,
তবে কি জানো তো, ওই দিকে যারা থাকে তারা সবাই খুবই আলাদা। গ্রামের লোকেরা যেমন একে অপরের বিপদে গিয়ে পাশে দাঁড়ায়, কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে ছুটে আসে, ওরা ঠিক তেমনটা নয়। এই যে স্বামী মারা যাওয়ার পর আমার সঙ্গে আমার ভাসুর আর যা মিলে এত অত্যাচার করলো, কই কেউ তো কোনোদিনও আমার খোঁজ নিতে এলো না। অত চিৎকার করে সাহায্য চাইতাম, দিনের পর দিন আমায় ঘরে বন্ধ করে রেখে দিত ওরা, কেউ তো কোনো দিনও আমায় বাঁচাতে এলো না। কথাগুলো শুনে বাবুলের খারাপ লাগলো। মনে মনে ভাবল, মহিলাটি হয়তো এই অত্যাচার সহ্য করতে না পেরেই বাড়ি ছেড়ে পালিয়েছিল। কিন্তু তাহলে সে আবার ওই বাড়িতেই ফিরছে কেন? ফিরলে তো তাকে আবারও নির্যাতনের শিকার হতে হবে। প্রশ্নটা মনে আসতেই বাবুল সেটা মহিলাকে জিজ্ঞাসা করল। মহিলাটি হেসে বলল, ওই জায়গায় না গেলে আমার তো মুক্তি নেই গো ভাই। তবে আর চিন্তা নেই, গতকাল ওরা দুটোতেই পালিয়েছে। পালিয়েছে? কোথায় পালিয়েছে? সে কি আর আমি জানি? কাল মাঝরাতেই জামা কাপড় গুছিয়ে কর্তাগিন্নি পালিয়েছেন। কিন্তু পালিয়েছে কেন? অপকর্ম করলে তো পালাতেই হবে ভাই। কি অপকর্ম করেছে ওরা? আমার বিয়ে হয়েছিল 6 বছর আগে। শ্বশুর শাশুড়ি আমার ছিল না, তবে ভাসুরার যা থাকতে কোনোদিনও শ্বশুর শাশুড়ির অভাব বুঝতে পারিনি। তারাই দায়িত্ব নিয়ে আমায় দিন রাত বিরক্ত করে কথা শুনিয়ে বুঝিয়ে দিয়েছিলেন সংসারে গরিব বউ হয়ে আসার দুঃখ কতটা হওয়া উচিত। স্বামী আমার সদরে এক ব্যবসায়ীর কাছে কাজ করত। আমার ভাসুরটি ছিল একদম অকম্মার ঢেঁকি। জীবনে এক গ্লাস জল গড়িয়েও খেতে দেখিনি। ওর শ্বশুর মাস গেলে মোটা টাকা পাঠাতো, সেই টাকার ওপরেই বসে বসে খেত। আমার স্বামী খাঁটিয়ে মানুষ ছিল বলে সংসারের বাইরে এবং ভেতরের কাজ তাকেই করতে হতো। রান্নাবান্না থেকে শুরু করে উঠোন নিকোনো সব কাজই করতে হতো আমায়। তবুও সুখে শান্তিতেই জীবন কেটে যেত আমার। দিনের শেষে বরের সঙ্গে শান্তিতে জীবন কাটাতে পারলে মেয়ে মানুষরা আর কি বা চায়। এই করে কয়েক বছর কাটল, কিন্তু এর মাঝেই হঠাৎ আমার স্বামী একদিন অসুস্থ হয়ে পড়ে। ও টাকা পয়সা সেভাবে জমাতে পারে না। দাদা বৌদির কাছে আমি ওর চিকিৎসার জন্য টাকা চাইলাম, তারা পষ্টাপুষ্টি না করে দিল। বলল, শোন ছোট, তোর সিঁদুরের জোর থাকলে তোর বর ঠিক বেঁচে যাবে। হ্যাঁ, তাছাড়া ভাই তো আমার, তোমার এত আদিক্ষেতা করার কি আছে? আমার বর আমায় ওদের থেকে হাত পেতে টাকা নিতে বারণ করল। আমি তখন নিজের যা ছোটখাটো গয়না ছিল সব বেচে দিলাম, কিন্তু তবুও সে সুস্থ হলো না। ডাক্তার বলল সদরে নিয়ে গেলে কিছু একটা উপায় করা যেতে পারে। দাদার থেকে সদরে গিয়ে স্বামীর চিকিৎসার জন্য টাকা চাইলাম, সেও ফিরিয়ে দিল। স্বামী যেখানে কাজ করত সেই ব্যবসায়ী আমায় বলল যে একবার সদরে নিয়ে চলে আসতে পারলে তিনি নিজেই আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। আমি সেই কথাই আমার যাকে বললাম। সে আমার হাতে একটা বাটি দিয়ে বলল, যা গিয়ে ভিক্ষে করে নিয়ে আয়। ওই যে নাও, ওটা তোলো আর যাও। আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। স্বামীকে দেখলাম বিছানায় শুয়ে কাতরে কাতরে উঠছে। মনে মনে ভাবলাম, না না, আমি হার মানব না। বাটি হাতেই বেরিয়ে পড়লাম।
সকাল থেকে সন্ধে অবধি ঘুরে ঘুরে কটা টাকাও জোগাড় করে ফেললাম। বাড়ি ফিরতেই জামাই দেখে বলল, দেখি দেখি বাটিটা দেখি। ওরে বাবা, এত টাকা জোগাড় হয়ে গেল! ভিক্ষে করলে তো অনেক লাভ হয় দেখছি। ট্রেনের টিকিটের দাম তো কয়েক আনা মাত্র। এত টাকা দিয়ে তুই কি করবি বলতো? বাকি টাকা নিয়ে আমার যা কয়েক আনা আমার হাতে দিল। আমি তর্ক না করে স্বামীর কাছে তাড়াতাড়ি গেলাম। ও ঘুমাচ্ছিল। আমি গিয়ে ওকে ডাকলাম, এই শুনছো, ওঠো ওঠো, দেখো আমাদের সদরে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এবার তোমার চিকিৎসা হয়ে যাবে, দেখো। কি গো, শুনছো? ওঠো না গো, কি হলো গো তোমার? হ্যাঁ গো, ও ওঠো না, ওঠো। মরে গেছে। পেছনে তখন আমার যা এসে ঘরে ঢুকেছিল, খেয়াল করিনি। সেইবার কথা বলল। আমি কাঁদতে কাঁদতে স্বামীর বুকে আছড়ে পড়লাম। আমার হাতে মুঠো করে ধরে থাকা কয়েক আনা আমার যা ছিনিয়ে নিয়ে চলে যেতে যেতে ভাসুরের উদ্দেশ্যে বলল, দে এগুলো, দে মুখ পুরি। হ্যাঁ গা, তোমার ভাই তো মরেছে, তাই মরা পুরানোর আগে চলো গিয়ে মাছটা খেয়ে নি, নয়তো মাছগুলো যে নষ্ট হয়ে যাবে। আমার বুকের ভেতরটা যন্ত্রণায় কেঁপে উঠল। কতটা নিষ্ঠুর, কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ! কথা বলতে বলতে মহিলা কেঁদে ফেলল। বাবুলের চোখেও জল চলে এসেছিল। মহিলা বলল, এরপরেই শুরু হলো আমার ওপর অকথ্য অত্যাচার। দিনের পর দিন আমায় মারধর করা থেকে শুরু করে খেতে না দেওয়া পর্যন্ত, ঘরে বন্ধ করে রাখা, এই সবই চলতো। তার উপর আমায় গাধার মতো খাটানো হতো। আমি আমার শরীর নিয়ে চলতে পারতাম না ভাই। নিজেকে কোনো রকমে টেনে টেনে সব কাজ করতাম, সব কাজ। আমার মা বাবা নেই। দাদা বৌদির সংসারে ফিরে যেতে আমার ঠিক মন চাইল না। তারাও তো আমার বিপদে আমাকে ফিরিয়ে দিয়েছিল। এই অবস্থায় মেয়ে মানুষের স্বামী অকালে চলে গেলে তার কি দশা হয় তা তো জানোই ভাই। সেসব আর কি বা খুলে বলবো তোমায়, বলো। এবার আসি গতকাল রাতের কথায়। সন্ধে থেকেই বৃষ্টি হচ্ছিল খুব। আমি তখন রান্নাঘরে কিছু কাজ করছিলাম। হঠাৎ ভাসুর ঠাকুরের ঘরে ফিসফিস কথাবার্তা শুনে কেন জানি না মনে হলো একবার গিয়ে কান পেতে শুনি। শুনলাম আমার যা বলছে, আমার ভাইটা তো মরেছে, এবার তোমার ভাইয়ের এই বউটা মরলে বাঁচি, খাবারে বিষ মিশিয়ে দেবো? না না, পাগল নাকি? তাছাড়াও থাকলে তো আমাদেরই ভালো। টাকা খরচ করে আর চাকর বাকর রাখতে হবে না। ঠিক বলেছ, তোমার ভাইয়ের মতো ওকে রাস্তা থেকে সরানোর কোনো প্রয়োজন নেই। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠল। ওরা আমার স্বামীকে রাস্তা থেকে সরিয়েছে, ওরা ওকে হত্যা করেছে। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেলাম। ওরা আমার দিকে চমকে উঠল। আমি সোজা গিয়ে আমার যাকে এক চড় মারলাম। আমার হাতে মার খাওয়ার কল্পনাও কোনোদিনও করেনি আমার যা। তাই ওর রাগ ওকে অন্ধ করে দিল। এই তোর মরণ হয় না কেন রে? তুই মরতে পারিস না? তোর সব জ্বালিয়ে খেয়ে একেবারে। হ্যাঁ, মর না, মর মর মর। তারপর যা হওয়ার তাই হলো। বাবুল জিজ্ঞাসা করল, কি হলো তারপর? ভ্যান এসে পড়েছে ফুলতলি পুকুরের সামনে। মহিলা বলল, এই ভাই, এই তো, থামো থামো। ভ্যান থেকে নেমে পড়ল মহিলা। তারপর বাবুলের সামনে এসে হাত জোড় করে বলল, আমার একটা শেষ সাহায্য করে দেবে ভাই? হ্যাঁ, কি করতে হবে বলেন। মহিলা ফুলতলি পুকুরের দিকে দেখিয়ে বলল,
ভাই, ওই পুকুরে একবার ডুব দিতে পারবে? বাবুল চমকে উঠল। কি সব বলছে মহিলা? বাবুল বলল, কিন্তু হ্যাঁ, আসলে ওই পাড়ের কাছে, ওই যে ওখানে, হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা বড় পাথর রয়েছে। ওই পাথরে দেখবে একটা দড়ি বাঁধা আছে। ওই দড়িটাই তোমায় খালি খুলে দিতে হবে। বাবুল মনে মনে ভাবল, এই মুহূর্তে ওর এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু মহিলার জন্য ওর খুব মায়া হলো। সে প্রশ্ন করল, কিন্তু আমি তো এই অন্ধকারে পুকুরে নেমেও কিছু খুঁজে পাবো না। কোথায় পাথর, কোথায় দড়ি, আমি খুঁজবো কি করে? তুমি ঠিক পারবে ভাই। তুমি পুকুরে ডুব দাও, দেখবে সব নিজে থেকেই তুমি দেখতে পাবে। বাবুল চেয়েও না করতে পারল না মহিলাকে। পুকুরের সামনে গিয়ে ঝাঁপ দিল সে। অবাক কাণ্ড, যে শ্যাওলা ঘোলা জল দিনের আলোয় ঠাউর করা যায় না, এই অন্ধকারে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কে বলবে এখন রাত? পুকুরের ভিতরে যেন একটা অদৃশ্য আলোর উৎস রয়েছে। এদিক ওদিক তাকিয়ে বাবুল দেখল দক্ষিণ দিকে একটা বিশাল পাথর রয়েছে। সেই পাথরে বাঁধা আছে একটা শক্ত দড়ি। বাবুল ডুবসাঁতার দিয়ে সেদিকে এগিয়ে গেল। তারপর যা দেখল সে তা মোটেও আশা করেনি। বাবুল দেখল দড়ির এক প্রান্ত এই পাথরে বাঁধা, আর অন্য প্রান্ত বাঁধা আছে একজন মানুষের পায়ের সঙ্গে। সেই মানুষটি একজন সাদা থান পরিহিতা বিধবা। সেই সময় পাড় থেকে সেই মহিলার কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না ভাই, ওটা আমি। পাথরে বাঁধা ওই দড়িটা খুলে দাও, তাহলেই আমার মুক্তি হয়ে যাবে গো। ওরা আমায় মেরে গতকাল রাতেই আমার লাশ গুম করে পালিয়েছে। এইভাবে আমার দেহ জলের মধ্যে থেকে গেলে আমার আর মুক্তি হবে না ভাই। সাহায্য করো আমায়, ওই দড়িটা ওইটা শুধু খুলে দাও। বাবুলের হাত পা কাঁপছিল, কিন্তু তবুও সে পাথর থেকে দড়িটা খুলে দিল। সঙ্গে সঙ্গে ওর মুখের সামনে দিয়ে মহিলাটির লাশ ওপরের দিকে উঠে পুকুরের জলে ভেসে উঠল। বাবুলের নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি সে জলের উপর এসে সাঁতরে পুকুর পাড়ে উঠে বসল। ভ্যানের সামনে সেই মহিলা এখনো দাঁড়িয়ে রয়েছে। সে এখন তার মাথা থেকে কাপড় সরিয়েছে। বিদ্যুতের ঝলকে তার মুখটা দেখা গেল। তার চোখ নেই, চোখের স্থানে রয়েছে শুধু দুটো গভীর কালো গর্ত। সে বলল, অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার যে মুক্তিই হতো না। মহিলার দেহ আস্তে আস্তে এলোপাথারি বৃষ্টির ধূসর পর্দার আড়ালে বাবুলের চোখের সামনে মিলিয়ে যেতে লাগলো। পরের দিন সকালে বাবুলকে উদ্ধার করা হয়। গ্রামের লোকেরা ভাবে যে রাতের বেলায় বৃষ্টি বাদলার মধ্যে একা ভ্যান ঠেলতে ঠেলতে পুকুরের ভাসমান লাশ দেখে সে জ্ঞান হারিয়েছিল। কিন্তু বাবুলের জ্ঞান হারানোর আসল ঘটনা কোনো দিনও কেউ জানতে পারল না।
অন্যদিকে একটা খবর পাওয়া গেল। ফুলতলি পুকুরের পাশের পাড়ার এক দম্পতি গতকাল রাতে কোনো কারণে রেল লাইন পার করতে গিয়ে রেলে কাটা পড়েছে। এই খবর পেয়ে বাবুলের বুঝতে একটু অসুবিধা হলো না, এই স্বামী স্ত্রী আর কেউ নয়, ওই মহিলার যা ও ভাসুর, যারা সেই রাতে সেই অসহায় মহিলাটিকে হত্যা করে ওর লাশ গুম করে পালাতে চেয়েছিল। কিন্তু কর্মফল থেকে কি সত্যি পালানো যায়? বোধহয় না। শেষ হলো অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মাঝরাতের ভ্যানওয়ালা। গল্পটা কীরকম লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই জানাবেন আজকের দিনটা আপনাদের কেমন কাটলো। আশা করি সবার আজকের দিনের শুরুটা হয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের গায়ে কাটা ধরানো কণ্ঠে স্তোত্রপাঠ দিয়ে, আর আশা করব আজকের দিনের শেষটা হচ্ছে 221B হ্যারিসন রোডে গায়ে কাটা দেওয়া ভূতের গল্প শুনে। তো কেমন কাটলো আজকের দিনটা সবাই ডেফিনেটলি জানাবেন। আসলে শাস্ত্রমতে কিন্তু মহালয়ার একটা অন্যরকম মাহাত্ম্য রয়েছে। এই দিনটা একেবারেই আনন্দ করার দিন নয়, যারা জানেন তারা জানেন। তবে বাঙালিদের কাছে মহালয়া, স্পেশালি মহিষাসুর মর্দিনী এই রেডিও শোটা হওয়ার পর থেকে হয়ে উঠেছে একটা বিশেষ দিন। কেবল রীতিনীতি নয়, আমাদের মন প্রাণ সব জড়িয়ে আছে এর সাথে। আর সত্যিকারের বলতে গেলে বাংলা অডিও স্টোরির জন্ম কিন্তু সেই 1931 সালেই হয়েছিল এই মহিষাসুর মর্দিনী রেডিও শো দিয়েই। আমাদের রক্তেই এটা ছিল, আমরা খালি অনেক পরে খুঁজে পেয়েছি এটাকে। তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে, দেখি কী বলছে। ওম্বিয়া খাতুন বলছে, আমি আপনার খুব বড় সাবস্ক্রাইবার, আর আমি এই পর্যন্ত অনেক গল্প শুনেছি। আমার ভীষণ ভালো লাগে আপনাদের গল্পগুলো। আমি দিনে 4-5টা গল্প শুনি, আমার নেশা হয়ে গেছে এখন। আর এখন কমেন্ট না করে থাকতে পারলাম না, ভীষণ ভালো লাগলো গল্পটা, খুব উপভোগ করলাম। থ্যাঙ্কস, একটু রিপ্লাই দেবেন প্লিজ। রিপ্লাইটা যদি সরাসরি না দিয়ে থাকতে পারি, আমাদের এই শোটা গাবতলার আড্ডায় দিয়ে দিলাম। খুব ভালো থাকবেন, আশা করি আপনার দিন খুব শুভ কেটেছে। আমাদের মেম্বার পৌলমি 67 বলছে, আপনাদের সব গল্পগুলোই খুব ভালো হয়, তাই কনফিডেন্সের সহিত বলতে পারি এই গল্পটাও দারুণ হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, খুব ভালো লাগলো আপনার এই কমেন্টটা। আর থ্যাংক ইউ সো মাচ ফর বিকামিং আওয়ার মেম্বার। আমাদের এই গল্পগুলো করতে বেশ অনেকটা পরিশ্রম এবং বেশ অনেকটা খাটনি লাগে। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে ডেফিনেটলি মেম্বারশিপটা কনসিডার করবেন। আপনারা আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনটাতে ক্লিক করে বিভিন্ন রকমের প্ল্যান দেখে নিতে পারেন। রাহুল দেবনাথ 3589 বলছে, 221B হ্যারিসন রোডের ওপর আমার কমপ্লেন্ট আছে যে সুমিতেন্দ্র দা সবার কমেন্ট পড়ে, আমারটা বাদ দিয়ে। আমি প্রায় 6 মাস ধরে কমেন্ট করছি, বলছি একবার হলেও পড়তে, তাও পড়ে না। যাই হোক, এবার কমেন্ট করছি নির্লজ্জের মতো, পারলে প্লিজ কমেন্টটা পড়ো। আমার নাম রাহুল দেবনাথ ফ্রম নবদ্বীপ। তোমাদের গল্প না শুনলে আমার ঘুমই আসে না। গুড নাইট দাদা। হ্যালো রাহুল, আশা করি খুব ভালো আছো। ভেরি সরি তোমার কমেন্টটা পড়তে পারিনি, হয়তো আমাদের চোখে পড়েনি, আমরা সর্ট আউট করে উঠতে পারিনি। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। কমেন্ট করো, ডেফিনেটলি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আর নবদ্বীপ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমার মায়ের দাদুর বাড়ি ছিল নবদ্বীপে, এখন আর কিছু নেই। আমি ছোটোবেলায় বহুবার গেছি, ছোটোবেলার আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে নবদ্বীপকে নিয়ে। খুব ভালো থেকো, হরে কৃষ্ণ। রাত 11টার শিয়ালদা লোকাল গ্রাম বাংলার ভূতের গল্প। এখানে প্রিয়াঙ্কা দাস কমেন্ট করে বলছে, আমি প্রিয়াঙ্কা, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছি। খুব ভালো লাগে, আমার ছেলে গল্প শোনে, আবার ভয়ও পায়, বাথরুমে গেলে আমাকে নিয়ে যেতে হয়। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি আপনার ছেলের সাথে আমাদের এই অডিও স্টোরিগুলো শেয়ার করে নিচ্ছেন। 221B হ্যারিসন রোড অলওয়েজ একটা ফ্রেন্ডলি, একটা ফ্যামিলি ফ্রেন্ডলি শো হিসেবে প্রেজেন্টেড হয়ে এসছে এবং ভবিষ্যতেও তাই হবে। আপনারা নির্দ্বিধায় আমাদের গল্পগুলো ছোটদের সাথে, বড়দের সাথে, বাড়ির সকলের সাথে একসাথে বসে শুনতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা এটা অলওয়েজ 221B হ্যারিসন রোডে মেনটেন করে এসেছি এবং তাই করব।
আমাদের উদ্দেশ্য কিন্তু ক্রিয়েটিভিটিকে এক্সক্লুড করা নয়। এই পথটা বেছে নেওয়ার কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু ক্রিয়েটিভিটিকে এক্সক্লুড করা নয়। আমাদের উদ্দেশ্য সকলকে, সবাইকে একসাথে আমাদের শোয়ে ইনক্লুড করা। চলে যাচ্ছি পরের কমেন্টে। রাসমণি বাগ বলছে, প্লিজ দাদা আমার নামটা নিও, আমি তোমাদের প্রতিটি গল্পই শুনি আর আমার খুব ভালো লাগে গল্প শুনতে। থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর গল্পগুলো আমাদের উপহার দেওয়ার জন্য। আর প্লিজ একটাই কথা, ও মাই গড, তাল দেখি আবার কবে আসবে, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ রাসমণি, খুব ভালো থেকো। আশা করি আমাদের গল্পগুলো, আমাদের শোটা শুনতে খুব ভালো লাগছে তোমার। আমাদের গল্প এখন আরও রেগুলারলি আসছে আর তাল দেখি তাড়াতাড়ি ফিরে আসবে। আই হোপ তোমরা খুব তাড়াতাড়ি একটা তাল দিঘির এপিসোড পাবে। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। সুজন পোদ্দার বলছে, দাদা বেশ কিছু মাস হলো তোমাদের চ্যানেলের গল্প শুনছি, বিভিন্ন রকমের ক্যাডের ডিজাইন করতে করতে গল্পগুলো শুনি, বেশ ভালো লাগে। তবে এই তালদিঘির গল্পগুলো শুনতে শুনতে যেন এই গল্পের ক্যারেক্টারগুলো খুব আপনজনের মতো হয়ে গেছে। যখনই সবাই গল্প করতে বসে মনে হয় যেন আমিও সেখানেই বসে আছি। এমনভাবেই তোমরা আরও গল্প নিয়ে এসো। ধন্যবাদ। খুব ভালো থেকো সুজন। আর আমিও এটা খুব এনজয় করি, নিজের কাজ করতে করতে অডিও স্টোরি শোনা। এটা একটা ছোটোবেলার অভ্যাস থেকে গেছে, এখনও আছে ইনফ্যাক্ট। খুব ভালো থেকো, বাড়ির সবাইকে খুব ভালো রেখো। চলে যাচ্ছি পরের কমেন্টে। তালদিঘির কালবৈশাখী এপিসোড, খুব পুরনো একটা এপিসোডে SUPT061 কমেন্ট করছে, কেম ফর দ্য থাম্বনেল, স্টেড ফর দ্য ভাইবস। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। আজকের মতো আমাদের আড্ডাটা একটু শর্ট হয়ে গেল, বাট স্টিল এখানেই শেষ করছি। আজকে মহালয়ার দিনটা আশা করি সবার খুব ভালো কেটেছে। সামনে পুজো, সবাই খুব এনজয় করো। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের শোটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, অনলি অন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।